এটা হচ্ছে বাংলাদেশ সীমান্তে ভারতের অপারেশন ত্রিশূল। তো ভারতের যিনি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, তিনি কিন্তু বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করেছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে টার্গেট করে। তিনি কিন্তু যে বিষয়টা খুবই ডেঞ্জারাসলি বলেছেন সেটা হচ্ছে, তিনি বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে কথা বলার ক্ষেত্রে মনোযোগী হওয়া উচিত। এই যে কথা বলার ক্ষেত্রে অর্থাৎ ডক্টর ইউনূসের কিছু কথায় তারা সম্ভবত খুবই হার্ট হয়েছে এবং সে কারণেই কি এই সীমান্তে এই যে যুদ্ধাংদেহী অবস্থা, ভারতের হাজার হাজার সৈন্য মোতায়েন করা হচ্ছে, এই বিষয়ে আপনার কাছ থেকে একটু শুনতে চাইবো। কিন্তু ফাইনালি কিন্তু আপনার ডিসাইড করে, চূড়ান্তভাবে ডিসাইড করছে যে না আর বসে থাকার সময় নেই। কিন্তু এটা কিন্তু তারা ডিসাইড করছে, কিন্তু ডিসাইড করার পরেই কিন্তু এতদিন পরে কিন্তু এই 14 মাস 15 মাস পরে কিন্তু তারা কিন্তু ওনাদের যে প্রতিরক্ষা মন্ত্রী উনি নিজেই কিন্তু বক্তব্য দিল। কিন্তু এটা তো আসলে দেওয়ার কথাই, এটা কিন্তু এটা আরো আগে দিছে না, এটা আমি মনে করি যে দেরি হয়েছে। এটা আরো আগে দিলে দেওয়ার কথা ছিল, কিন্তু ওনারা ধ্যান পরে দিছে। কারণ যেহেতু আমি সবসময় বলি যে ভারত একটা অনেক আপনার বড় রাষ্ট্র, তাদের সামরিক শক্তি তো আমরা বললাম, সবসময় বলতে দিই 4র্থ স্থানে আছে। তারা কিন্তু অনেক কাজ কিন্তু খুব ঠান্ডা মাথায় খুব কথা বলে, ঠান্ডা মাথায় কাজ করে। যেমন আজকে কিন্তু একজনের বিশ্লেষণে শুনতেছিলাম, আমি যেটা সবসময় বলি যে বড় কান্ট্রি যেগুলি আছে, বৃহৎ কান্ট্রি, তাদের কিন্তু অনেক চিন্তা ভাবনা করে কথা বলে। কিন্তু ওরা কূটনৈতিক ভাষাটা এমন ভাবে ইউজ করে যে আপনাকে বুঝতেই দিবে না যে কি বলতেছে। যারা কূটনৈতিক ভাষা বুঝে তারা বলতেছে। তার মধ্যে এই একজন সাংবাদিক এই বিশ্লেষণটা করছে আর কি। তার মধ্যে হেনরি কিসেঞ্জার আছে, আপনার মেডিলিন অলব্রাইট পররাষ্ট্রমন্ত্রী ছিল আপনার আমেরিকার, তার নাম আসছে, এবং আরো কয়েকটা নাম আসছে। টোটাল মিলে 5টা না 6টা নাম বলছে। তার মধ্যে কিন্তু এই ভারতীয় যে বর্তমান যে পররাষ্ট্রমন্ত্রী আছে জয়শঙ্কর সাহেব, উনার নাম আসছে। যে উনি কোনো সময় কোনো কথা বলে না, কম কথা বলে। আমরা কিন্তু দেখেন সামাজিক ভাবেও কিন্তু আমরা সবসময় বলি যে আপনি কম কথা বলবেন, ভুল কম হবে। এই জন্য ওটার উদ্দেশ্য করে কিন্তু এই কথাটা বলছে। এই যে আমাদের দেশের সাংবাদিক কিন্তু বিশ্লেষণ করছে যে অজিত দুবাল সাহেব কিন্তু দেখে না, জয়শঙ্কর সাহেব কিন্তু খুব কম কথা বলে কিন্তু, এবং যে কথাগুলি বলে সেগুলি কিন্তু মর্মটা কিন্তু যারা কূটনৈতিক ভাষা বুঝে তারা কিন্তু এই জিনিসটা বুঝে। এখন আমাদের এখানে কিন্তু এই ধরনের বর্তমান সময়ে আমরা কাউকে দেখি না। যদিও আমাদের পররাষ্ট্র উপদেষ্টা উনি একজন পররাষ্ট্র সচিব ছিলেন আমি যতটুকু জানি, কিন্তু উনার যে কথায় বোঝা যায় উনি তো এতটুক এক্সপার্ট কিনা আমি বলতে পারবো না। ওনাকে আপনার কথা বলতেই দিচ্ছে না বা কথা বলার সুযোগ দিচ্ছে না, সেটাও আমরাও জানি না। কিন্তু উনি একবার শুনলাম যে উনি পদত্যাগ করে, আসলে উনি কথা বলতে পারে না কি, যেগুলো ওনার অনেক কথা আছে দেখে হলো অন্য মন্ত্রণালয়ের মন্ত্রীরা কথা বলছে, যেটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার, এটা পররাষ্ট্রমন্ত্রী না বললে অন্য একজনে বলতেছে। উনি কি কথা জানে বা জানে না সেটা আমরা জানি না, বা উনি কথা বলে না বা বলতে দেয় না সেটাও আমরা জানি না। উনি এতদিনের কূটনীতিক যে অভিজ্ঞতা আছে তার কথাও কিন্তু আমরা অতটুকু বুঝি না যে আসলে খুব বেশি এক্সপার্ট কূটনীতিক দিক দিয়ে। আপনার যেটা হলো এই আপনার আমাদের জয়শঙ্কর সাহেবের যেটার মধ্যে আমি যেটা দেখি, বা এই যে আজকে যে সাংবাদিক সাহেব যেটা বিশ্লেষণ করলো, এটা পূর্ণিয়া ভাই মনে হয় এই বিশ্লেষণটা করছে। এখন আসলে তো ধরেন একটা রাষ্ট্র পরিচালনা করতে গেলে কিন্তু অনেক গভীর আপনার চিন্তা করে কাজ করতে হয়। কথা বলার ক্ষেত্রে খুবই সাবধানে কথা বলতে হয়। আপনি যদি যা তা বলে ফেলেন সেটা তো হয় না। ওনারা কিন্তু ইন্ডিয়া কিন্তু অনেকদিন ধরে কিন্তু অবজার্ভ করতেছে যে তারা আমাদের প্রধান উপদেষ্টা কি বলতেছে। ওরা কিন্তু আমাদের অন্যান্য মন্ত্রণালয়ের আপনার উপদেষ্টাদেরকেও তা কিছু বলে নাই, কিন্তু শুধু আমাদের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে কথাটা বলছে। পূর্ণিয়া ভাই আর একটা কথা উঠাইছে যে এটা কি আমাদের ওই দেশের কিনা বলে একজন মন্ত্রী পদমর্যাদার লোক আমাদের প্রধান উপদেষ্টা
উদ্দেশ্য করে কথাটা বলছে, তো সেটা কি আমাদের মর্যাদার হানি হইল কিনা? কথাটা কিন্তু আসলে একদিক দিয়ে দেশ ছোট হোক, যত বড় যতই ছোট হোক একটা দেশ, একজন প্রধানমন্ত্রী ওই দেশের প্রধানমন্ত্রীর সমমর্যাদায় কিন্তু থাকে, স্বরাষ্ট্রমন্ত্রী সমমর্যাদায় থাকে। কিন্তু আজকাল দেখেন আমাদের ব্যাপার কথাবার্তা বলার কারণে কিন্তু আজকে কিন্তু এই একটা সিচুয়েশন গ্রো করছে যে ইন্ডিয়ান প্রধানমন্ত্রী কিন্তু এইসব কথা বলে নাই, কিন্তু মোদী সাহেব কিন্তু বলে নাই, একজন মানে মন্ত্রী বলছে। এখন যদি আমাদের এই যে আমাদের যারা এই মানে বর্তমান শাসন ব্যবস্থায় আছে, শাসন পরিচালনা করতেছে, আমরা রফিক ভাই একটা কথা, একজন দর্শক শাহ আলম মল্লিক তিনি বলছেন ভারত যে বাংলাদেশকে নিয়ে উস্কানিমূলক কথা বলছে সেটা উল্লেখ করেন না কেন? ভারতই বাংলাদেশকে নিয়ে উস্কানিতে বাধ্য করছে। আপনার কাছে কি এমন তথ্য আছে যে ভারত উস্কানিমূলক কোনো কথা বলেছে? ওই ভাই যদি আমাকে স্মরণ করায় দেয় তাই আমি ধরতে পারবো। কারণ আমরা যখন যতগুলি পেপার পড়ি বা আপনার মিডিয়াতে যদি আমরা খোঁজ খবর রাখি, সামাজিক যোগাযোগ মাধ্যমেও আমরা দেখি, এই পর্যন্ত আমি তো কোনো সময় উস্কানিমূলক বক্তব্য পাই নাই। ওনার হাতে যদি কোনো এভিডেন্স থাকে উনি আমাদেরকে বললে আমরা হয়তো এটা নিয়ে কথা বলতে পারি। উনি কোথা থেকে পাইছে না পাইছে আমি সঠিক জানি না, এই পর্যন্ত তো আমাদের চোখে আসে নাই। ভারত যে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে ভারতীয় রাষ্ট্রীয়ভাবে, এ ধরনের কোনো কথা তো আমরা শুনি নাই। রফিক ভাই, যখন আমাদের চিকেন নেক দখল করবে বা সেভেন সিস্টার দখল করবে এই ধরনের কথা আসছে, তখন কিন্তু ভারত সামরিক অ্যাকশন নিতে পারতো আন্তর্জাতিক আইন অনুসারে। তারা কিন্তু সেটাও করেনি এবং কোনো মন্তব্য করেনি। না, আমরা তো এই কথাটা কিন্তু আমরা গত দিনই কিন্তু অনেক আলোচনা কিন্তু করছি যে আপনার ভারত কিন্তু দীর্ঘ 14-15 মাস কিন্তু এগুলো অবজার্ভ করতেছে, কিন্তু এই পর্যন্ত কোনো কথাই কিন্তু তারা বলে নাই। এই প্রথম কিন্তু একজন 54 বছরে ভারত কি বাংলাদেশকে কখনো কোনো হুমকি দিয়েছিল এমন রেকর্ড কি? আমি এটা আমার জানা নাই, আমি এই পর্যন্ত কোনো শুনি নাই। আমার এই পর্যন্ত পেপার, আগে তো পেপার বেশি পড়তাম, এখন পেপারও পড়ি না। সামাজিক মাধ্যম, যোগাযোগ মাধ্যম যখন আসার পরে পেপার পড়া হয় খুব কম, যেহেতু সবকিছু ওইখান থেকে আসতেছে। সারা বিশ্বের বক্তব্য আসতেছে, যে সারা বিশ্বের প্রেসিডেন্ট বলে, প্রধানমন্ত্রী বলে, তাদের বক্তব্য অলরেডি আপনার ইয়াতে আসে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে। সুতরাং ওই পেপার পড়ার দরকার আমি মনে করি না, ওই জন্যই আমি ওইগুলি আমি ডিপেন্ড করি। উনি কোথা থেকে পাইছে আমি জানি না, আমার এই 54 বছর জীবনে আমি কোনোদিন পাই নাই। ওনারা একটা কথা বলতে পারে, ওরা শুধু একটা বলে যে আপনার ওই গঙ্গা চুক্তি ইয়ার মানে কি তিস্তা চুক্তির পানি, তা গঙ্গা চুক্তি আছে, গঙ্গা চুক্তি অনুযায়ী পানি আসতেছে যেতেছে। আর তিস্তার যে ব্যাপারটা একটা খুব জটিল পজিশন, কারণ এখানে ভারতীয় সরকার যে কেন্দ্রীয় সরকারের সাথে কিন্তু আমাদের সরকার কিন্তু চুক্তি হয়ে গেছে কিন্তু অনেক আগেই। কিন্তু এখানে ভারতের একটা, বাংলাদেশের মানুষদের জানায় ভারতের একটা আইন আছে, যেটা হলো আপনি কেন্দ্রীয় সরকার যদি একটা চুক্তি পাশ করার পরে এটা আপনার যে রাজ্যের সাথে এটা সংশ্লিষ্ট, যেমন পশ্চিমবঙ্গের সাথে সংশ্লিষ্ট, তিস্তাটা কিন্তু পশ্চিমবঙ্গের সাথে যুক্ত। পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী যে থাকবে, উনি সেটা যদি পারমিট না করে, তাহলে এই চুক্তিটা কিন্তু বাস্তবায়ন করতে পারে না। তে আপনার এই মোদী সাহেব কিন্তু বহুত চেষ্টা করছে যে আপনার মমতা বন্দ্যোপাধ্যায়কে যে চুক্তির মধ্যে ওনাকে স্বাক্ষর করানোর জন্য, কিন্তু উনি করে নাই। এটা কিন্তু আইনটা আমরা অনেকে জানে না, এটা নিয়ে আসলে ভুল ধারণা আছে। এখন দেখেন ভারতে কিন্তু এই আরেকটা কিছুদিন আগে কিন্তু আরেকটা নদীর উপরে বাঁধ তৈরি করতে চাইছিল, কিন্তু যেটা আপনার পশ্চিমবঙ্গের নদীটার উপরে করতে চেয়েছিল। এই পানিটা আপনার ভারতের অন্যদিকে নিয়ে যাওয়ার কথা ছিল, অন্যদিকে, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার কিন্তু এটা অনুমতি দেয় নাই দেখে কিন্তু ভারত সরকার ওই ইয়াটাও মানে বাঁধটাও নির্মাণ করতে পারে নাই। এটা হলো আমাদের সাথে এটা সম্পর্কযুক্ত না। কারণ দেখেন এই যে নদীগুলি সবগুলি আসছে কিন্তু আপনার ম্যাক্সিমামই আপনার আমাদের বড় দুইটা নদী। রফিক ভাই একটু অ্যাড করি আরেকটা কমেন্ট, আরেকজন একটু তথ্য মন্তব্য করেছেন, মোহাম্মদ তরিকুল ইসলাম। তিনি বলছেন এখনো পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের দেশ নিয়ে কোনো মন্তব্য করেনি। প্রতিরক্ষা মন্ত্রী প্রথমবার
ব্যর্থ ইউনূস সাহেবকে নিয়ে মন্তব্য করেছেন। উনি বলছেন প্রথমবার শুধু প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন এবং প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী এ যাবৎকালে কোনো কথা বলেন। হ্যাঁ, এটা তো আমি বললাম এই আলোচনার মধ্যে কিন্তু বলে আসছি, আগেই বলে আসছি কিন্তু যে প্রধানমন্ত্রী বা অন্যান্য মন্ত্রী কেউ কোনো দর্শক কমেন্ট ছিল, আগেরটাও দর্শক কমেন্ট ছিল, পরেরটাও দর্শক কমেন্ট। এখন যেটা আমি বলছিলাম ওই চুক্তি দেখেন, এই নদীগুলোর উপর কিন্তু অলরেডি কিন্তু চীন কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু বাঁধ নির্মাণ করছে কিন্তু চীন। ওই যে আপনার ব্রহ্মপুত্র বলেন বা যে যমুনা বলেন, এগুলো কিন্তু অনেক মানে তিব্বত থেকে আসে। ওই যে ভারতের আগে কিন্তু আপনার এখানে চীনও কিন্তু বিভিন্ন জায়গায় বাঁধ দিছে, কিন্তু ভারতও বিভিন্ন জায়গায় বাদ দিছে। এইগুলি ধরেন ওদের একটা ইন্টারন্যাশনাল ব্যাপার ছিল, এটা আপনি আমার কিছু করার নাই। যেমন আপনি ওই সিন্ধু নদীর উপরে বাদ দেওয়া আছে, কিন্তু ভারত কিছুদিন আগে বলছে আমরা দিব না, আমরা পানি দিব না, আটকায় দিব। আবার একটা দেখেন আফগানিস্তান একটা পাহাড় থেকে একটা নদী আসছে, যেটা আপনার এই আফগানিস্তানের কোন পাহাড়টা মনে নাই, কোন প্রদেশ থেকে আসছে, আমি ওই দিন খবরে শুনছিলাম। ওই নদীটা আবার পাকিস্তান হয়ে গিয়া আপনার সমুদ্রে গেছে। এখন আফগানিস্তান করতেছে কি ওই নদীর উপরে বাঁধ নির্মাণ করতেছে। এটা কিন্তু আমাদের দেশে আসলে আমাদের সবাইকে কিন্তু একটু মানে সচেতন ভাবে আপনার খোঁজ খবর রাখা উচিত, তাইলে কিন্তু এই নিয়ে বিতর্কটা কম হয়। কিন্তু আমরা আসলে না বুঝে কিন্তু অনেকেই কিন্তু এই বিতর্কগুলি ছড়াই। সব ইন্টারন্যাশনাল খবরগুলির ব্যাপারটা কিন্তু ইন্টারন্যাশনাল কাজগুলির ব্যাপারে কিন্তু অনেকগুলি জিনিস কিন্তু থাকে, ইনভলভ থাকে, বিভিন্ন ভাবে ইনভলভ থাকে। এছাড়া দেখেন ভারতের সাথে আমাদের কোনো তো আমি দেখিনি। একটা কথা সবসময় বলে যে সীমান্তে আপনার হত্যা করা হয়। আপনি দেখেন এটা কিন্তু অনেক দিন আলোচনা হয়েছে, যে আমি নিজেও এটা আলোচনা শুনছি এবং নিজে আলোচনা করছি। সীমান্তে যে হত্যাগুলি হয় দিনের বেলা খুব কমই হয়, সবগুলি রাত্রের ঘটনা। এবং এরকম না যে প্রত্যেক দিন 2টা-5টা মারতেছে, এটা হলো রাত্রে যখন চোরাচালান করতে যায় সেই ক্ষেত্রে রাত্রে অন্ধকারের মধ্যে কিন্তু আপনার এই অ্যাক্সিডেন্ট গুলি হয়। এবং আমাদের দেশের লোকরাই কিন্তু অ্যাক্সিডেন্ট এর মধ্যে পড়ে। কেন? আমাদের দেশের লোকরা কিন্তু চোরাচালানের জন্য ওই পারে যায়, কিন্তু বেসিক্যালি ওই ভারতের লোকরা কিন্তু এই পারে আসে না। আমাদের দেশের লোক ওই পারে গিয়া ওদের কাছ থেকে চোরাচালান জিনিস কিনে নিয়ে আসে এপারে আসে। ওইখানে যখন ভিতরে ঢুকে এখানে কিন্তু ওই যে বিএসএফ বলেন বা ওই যে বিজিবি বলেন, তাদের সাথে কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে। কোনো কারণে যদি আন্ডারস্ট্যান্ডিং এর যদি মিস হয় বা অনেক সময় অথবা জানাই লই না চলে গেল, সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের দুর্ঘটনা ঘটে। এভাবে তো হয়তো সারা বছরে 10টা 15টা 20টা এরকম ঘটনা ঘটে, দুঃখজনক ঘটনা ঘটে। কিন্তু আমার কথা হল যেটা কি, আপনি চোরাচালানি করবেন কি, কেন করতে যাবেন? ওদের সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়ে দিছে, তা আপনি কাঁটাতারের ডিঙ্গায় ওইদিকে যাবেন কেন ভাই? ওদের তো সিকিউরিটির জন্য কাঁটাতারের বেড়াটা তো ছোটখাটো বেড়া না। আমি তো দেখছি, আমি অনেক গেছি, আমি একদম কাঁটাতারের সাথে সাথে আমি ছবি ওটা আছি, ভিডিও করে নিয়ে আসছি, আমার কাছে আছে, এগুলি ভিডিও আছে। না বোঝার জন্য ওরা যেহেতু আসে না, তাহলে আপনারা যান কেন? এটা পরে আপনার এক্সিডেন্টলি যেহেতু বিএসএফ তাদেরকে তো আপনার আইন তাদের হাতে দিয়ে আছে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য। এখন ওরা তো তাদের অনুযায়ী কাজ করবেই, তাই বলে যে সবসময় মারতেছে না। কিন্তু ওই যে আপনার ওদের আন্ডারস্ট্যান্ডিং এর যখন আপনার অনেক সময় মিসগাইড হয় তখন সেই ঘটনাগুলো ঘটে। তারা কিন্তু বিভিন্ন ভাবে কিন্তু তাদের সাথে কিন্তু এঙ্গেজ থাকে, কিন্তু কোনো কারণে হয়তো বা শর্তের বেড়া জালে আটকে গেছে, সেই ক্ষেত্রে ঘটনাগুলি ঘটে। এটা কিন্তু আপনি বিবেচনা করতে হবে। ভারতের বিএসএফ তো বাংলাদেশের ভিতরে এসে গুলি করে না। আমি তো কাঁটাতারের বেড়া কিন্তু আমি দেখছি, কিন্তু আমি ওখানে গেছি, আমি অনেক বর্ডার প্রায় 100 কিলোমিটারের উপরে হবে বর্ডার, বা 150 কিলোমিটার হবে, এই বর্ডার পাশ দিয়ে আমি ঘুরছি, কাঁটাতারের বেড়া কাছাকাছি গেছি। আমি তো আগে কয়েকবার বলছি, আপনার ইন্ডিয়ান যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে বর্ডার থাকে, যেটা আপনার সীমান্ত এনে পিলার আছে, পিলার থেকে ইন্ডিয়া কোনো কোনো ক্ষেত্রে 100 গজ, কোনো ক্ষেত্রে 200-300 গজ 400 গজ পর্যন্ত জায়গা ছেড়ে ওরা কিন্তু কাঁটাতারের বেড়া দিছে। তাহলে এই দেশে কিন্তু এই কাঁটাতারের বাইরে কিন্তু ওনাদের অনেক জায়গা পড়ে রয়েছে, কিন্তু এই জায়গাগুলি কিন্তু পতিত পড়ে আছে বাংলাদেশের লোকরা গরু ছাগল চড়ায় এগুলির মধ্যে, যেটা আমাদের কিন্তু যাওয়া নিষেধ। কারণ এই জায়গা কিন্তু আপনার যাওয়া নিষেধ, কারণ ওদের তো সীমানা আরো ওইদিকে ভিতরের দিকে। এখন আমাদের দেশের মানুষ না জেনে না বুঝে কিছু আপনার
বেবুজ মানুষ এই বিতর্কগুলি ছড়ায়। এখন আসেন, আমাদের যেহেতু সাধারণ মানুষের মধ্যে কিছু কিছু মানুষের মধ্যে ভুল তথ্য আছে, এইগুলির কিন্তু বর্তমানে আমি বুঝিনি আসলে কেন এগুলো হচ্ছে। আমার তো মনে হচ্ছে যে প্রথম থেকে, যেহেতু আমি তো এরকম সরকার কোনো সময় আমি দেখি নাই, যে কোনো ইন্টারন্যাশনাল কোনো সরকারই দেখি নাই যে ক্ষমতা আসার পরেই বা সাথে সাথেই দেখা গেলো এই যে অন্য দেশের পাশের দেশের সাথে ওই বিতর্কিত মন্তব্য করা শুরু করে দেয়। আমি এই প্রথম দেখলাম। তাহলে এই মন্তব্যটি কেন করতেছে? নিশ্চয়ই এনে অন্য কোনো কথা আছে কিনা, চাল আছে কিনা, সেটা কিন্তু অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে। কারণ 54 বছরের ইতিহাসে কোন সরকারই কিন্তু এরকম উদ্ভট মন্তব্য করেনি। এই সরকার আসার আগ থেকেই শুরু করছে, এটাই তো। ইভেন আর এরকম না, আরো অন্যান্য কান্ট্রি তো আছে, তারা তো আইসেই কোনো কিছু এরকম কিছু বলে না। সম্পর্ক রাজনীতি যখন করে বিরোধী দল থাকে, তখন হয়তো বিভিন্ন ধরনের মন্তব্য করে ভোটের জন্য, পরে যখন ক্ষমতা আসে। যেন আমি উদাহরণ একটা দিই, নেপালের যে বর্তমান যে মইজু সরকার কিন্তু ভারতের চরম বিরোধী ছিল, এবং সে ভারত বিরোধিতা করে পাশ করছে, কিন্তু চীনের পক্ষে ছিল। পরে দেখা গেল কিছুদিন পরে মইজু কিন্তু চীন থেকে ঘুরে আসছে, আইসা আবার কিছুদিন পরে কি করছে, ভারতে কিন্তু সফরে গেছে, গিয়ে মোদী সাহেবের সাথে গিয়ে জড়াজড়ি করে একদম আবার সেই আগের খেলার মধ্যে চলে গেছে। এটা হলো ক্ষমতায় যাওয়ার পরে যায় কোথায় চীন আর কোথায় হচ্ছে ভারত। ভারত হলো তার নিকটতম প্রতিবেশী। এখানে ঘটনা দেখেছেন, এখন মইজু সরকার প্রথম বিরোধী দল ছিল, তখন কিন্তু ভোটের জন্য সে রাজনীতি করছে। এখন ক্ষমতা আইসা দেখা গেল না, ভারত আমার প্রতিবেশী দেশ, ভারত ছাড়া তো আমি চলতে পারবো না, কারণ ভারত থেকে চলতে পারবো না। সেই ক্ষেত্রে কিন্তু বাধ্য হয়ে কিন্তু সে আবার স্বাভাবিক সম্পর্ক তৈরি করছে। কিন্তু উনি কিন্তু এই মইজু সরকারের যে মইজু সাহেব, উনি কিন্তু ক্ষমতা আইসে কিন্তু ভারতের বিরুদ্ধে কোনো বক্তব্য দেয় না, কিন্তু কারণ ক্ষমতার ছেড়ে বসে এই ধরনের বক্তব্য দেওয়া যায় না, ইতিহাসের নজির কোথাও হয় না। যদি ডাইরেক্ট যদি কোনো আপনার আগের থেকে যুদ্ধ হয়ে থাকে বা যুদ্ধ লাগা থাকে, এরকম অবস্থায় আপনি দেখেন সারা বিশ্বে কিন্তু কূটনীতি কিন্তু একটা শিষ্টাচার আছে, কিন্তু এই ধরনের আচরণ করা সম্পর্ক না থাকলেও ওই মনে করেন যে একসাথে বৈশাখ চা খাচ্ছে, বা বিদেশে যখন আপনার কোনো সম্মেলনে যায়, একসাথে বসে বলে আলোচনা করে আবার কিছু কাছাকাছি আসা যায় কিনা, এই ধরনের আচরণ। কিন্তু ওরকম বিরূপ মন্তব্য করার ইতিহাসের নজির নাই। কিন্তু তাই নিশ্চয়ই এখানে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা, সেটা আসলে আমাদের যারা দেশের মানুষ, যারা গভীরভাবে রাজনীতি নিয়ে চিন্তা করে, যারা রাজনীতির সাথে জড়িত, মঞ্জুর কথা বলছিলেন, ওইখানে সম্ভবত বলার সময় নেপাল বলে ফেলছিলেন, এইটা একটু কারেকশন দিলাম। ও সরি, হ্যাঁ সরি, মালদ্বীপ, সরি, হ্যাঁ মালদ্বীপ, এটা ঠিক আছে, এটা ভুল, হ্যাঁ মালদ্বীপ, মইজুর মালদ্বীপের, নেপাল না, সরি দর্শক, আমি আসলে এটা বল আমার অনিচ্ছাকৃত। ওইটাও তো ওই যে জনতার কাতারে থেকে অনেক কথাই বলা যায়, কিন্তু ক্ষমতার রাষ্ট্রের দায়িত্বে নেওয়ার পর আসলে এইসব ছেলে মানুষই কথা বলা যায় না, এটাই বোঝাতে যাচ্ছে না। জি সেটাই। রফিক ভাই, আমি শুধু আরেকটা কথা বলবো। জি বলুন। কূটনীতিক শিষ্টাচার কিন্তু একটা কথা, এটা কিন্তু এমনি কিন্তু আসে নাই, কিন্তু এটা কিন্তু আলাদা একটা শিষ্টাচার। কূটনীতিক শিষ্টাচারটা আলাদা। এখানে কিন্তু আপনি যখন এই চ্যাটটা বসবেন, তখন কিন্তু আপনার ওই অনুযায়ী কথা বলতে। আমি তো অনেকদিন উদাহরণ দিলাম যে কারা কারা কিভাবে কথা বলে। আজকে কিন্তু ওই যে পূর্ণিয়া ভাই, কিন্তু সে হয়তো সাংবাদিক ছিল, সে কিন্তু অনেকগুলি আমরা 5টা না 6 জনের নাম দিয়েছে, আমি তো 2-3 জনের নাম বললাম, এবং তার মধ্যে কিন্তু ভারতের জয়শঙ্কর সাহেবের নামও আসছে, যে ওনারা আসলে যে খুব কম কথা বলে। এবং কথাগুলি দেখেন, জয়শঙ্কর সাহেবের কথাগুলি দেখেন, আপনি খেয়াল করেন, উনি কিন্তু খুব গম্ভীর অবস্থায় কথা বলে, খুবই ব্রিলিয়েন্টলি কথা বলে, স্মার্টলি কথা বলে। কিন্তু আমাদের ওই যে হিল ট্যাক্সের ঘটনায় কিন্তু হুট করে মিডিয়ার সামনেই ভারতকে দোষারোপ করে কথা বলেছিলেন, তারপরে কিন্তু ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রী কোনো মন্তব্য করেন না, করে নাই তো। আমি তো এই কথা বলছি যে আমাদের এই পর্যন্ত কোনো মন্তব্য করে নাই ওনাদেরকে আমি তো দিতে পারি না। অনেকেই কিন্তু আমাকে এই জন্য মন্তব্য করতে পারে, আমাদের দেশে অনেকেই মন্তব্য করছে। আজকে এক আমাদের সিনিয়র ভদ্রলোক, উনি পশু
পশু সম্পদ মন্ত্রণালয়, যেটা পানি সম্পদ মন্ত্রণালয় বা লাইফ স্টক মন্ত্রণালয় বলেন, এটার একজন অফিসার ছিলেন, মানে বড় অফিসার ছিলেন বিশেষ লেভেলের। উনি আমার এটা শুনছিল গতকালকের অনুষ্ঠানটা, শুনে বলতেছে যে আপনি তো ওই দেশের তো আপনার এজেন্ট বলে পালবে আপনাকে, যে রর এজেন্ট হয়ে গেছেন। আমি বললাম স্যার আমি তো গরিব মানুষ স্যার, রর এজেন্ট বা আপনি কোন দেশের এজেন্ট হলে কোটি কোটি টাকা থাকার কথা। কারণ যারা এজেন্ট হিসাবে কাজ করতেছে বাংলাদেশে, আমরা যদি কেউ স্বীকার করে না, কিন্তু আমরা বুঝি যে টাকাগুলি কোথা থেকে আসতেছে। ওনাদের কাজ নাই, কর্ম নাই, কোনো কিছুই নাই, মানে বড় বড় বক্তৃতা দিয়ে ঘুরে, বা দেখা গেল আগে কিছুই ছিল না, চিরা গেঞ্জি চিরা পাঞ্জাবা, এখন হলো এত সুন্দর সুন্দর কাপড় চোপড় পরে গাড়ি নিয়ে ঘুরে। ওরা এজেন্ট যে, এটা কিন্তু বাংলাদেশের মানুষ বুঝে না। আমরা সাধারণ যারা একটু চিন্তাশীল তারা কিন্তু বুঝি যে এরা হলো যে কোনো দেশের এজেন্ট হিসেবে, পেড এজেন্ট হিসেবে কাজ করে। তা আমি বললাম যে স্যার আমি তো গরিব মানুষ, আমার কোনো টাকা নাই, আমার ব্যাংক ব্যালেন্স নাই, সুতরাং আমাকে এজেন্ট হিসেবে বলতে পারে, কিন্তু আমি এটা কোনো প্রমাণ পাবে না, কারণ আমার তো টাকা পয়সাই নেই। ভারতীয় এজেন্ট সবাই রয়ের এজেন্ট, ধরেন যারা একটু রয়ের এজেন্ট বলে তাহলে আমাদের টাকার দরকার, যারা জমাতের বিরুদ্ধে কথা বলবে তারাও রয়ের এজেন্ট, যারা তাকে বললাম স্যার কথা বলবে তারাও রয়ের এজেন্ট, অর্থাৎ যারা বাংলাদেশের পক্ষে কথা বলবে তারাই রয়ের এজেন্ট, যারা পাকিস্তানের পক্ষে কথা বলবে তারা ঠিক আছে, তারা ঠিক আছে। এখন মনে করেন আমি তখন এই বললাম স্যার এটা বলতে পারে, কিন্তু আমার তো এই অবস্থা, একজন বলতেই পারে, কিন্তু আমার কথা হলো আমি যেটা একজন মানুষ, আমি সাধারণ মানুষ হিসাবে আমি যেটা চিন্তা করি, আমি সাধারণ মানুষ হিসেবে যেটা বলি, মানবিক মানুষ হিসেবে যেটা চিন্তা করি, সেটা আমি কোনো রাজনীতির সাথে যুক্ত না, আমি কোনোদিন ছিলামও না। সুতরাং আমি তো গভীরভাবে দেখি যে কি হচ্ছে সারা বিশ্বে, কে কোন দেশ কিভাবে ভুল করতেছে। যেহেতু আমরা দেশের ব্যাপারটা এখন আসছে, সেই ক্ষেত্রে আমরা এখন কথা বলি, কেন আমাদের দেশে ভুল মানে রফিক ভাই আমাদের জন্য বিপদ। আলোচনাটা আমরা একটু ঘুরিয়ে দিতে চাই, সেটা হচ্ছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং যে মন্তব্যটা করলেন, বিশেষ করে আমি ওই কথাটা বলবো যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে কথা বলার ক্ষেত্রে মনোযোগী হতে হবে, হ্যাঁ সচেতন হওয়া উচিত। এই যে তিনি যে মন্তব্য করলেন, ইভেন আরো বেশ কিছু কথা আছে, এই যে কথা বললেন, এটা এক ধরনের হুমকি অনেকেই মনে করছেন। আমার কথা হচ্ছে এর প্রতিক্রিয়া কি বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া উচিত বলে মনে করেন আপনি? দেখেন কথাটার ভাষাটা আপনি বুঝতে পারছেন, এটা আমরা স্বাভাবিক ভাষায় যদি চিন্তা করি তাহলে কিন্তু এটা খুব সুন্দর ভদ্রলোকী ভাষা, এবং কূটনৈতিক ভাষা কিন্তু কূটনৈতিক যে শিষ্টাচার এটাই কিন্তু বলে কূটনীতি। উনি যে মন্তব্য করছে এটাই কিন্তু একটা বিশাল ব্যাপার। আপনি এটা হুমকিও বলতে পারেন, যে কিছু বলতে পারেন, কিন্তু উনি কিন্তু ভদ্রলোকের মতো কথা বলছে, এটা হলো কূটনৈতিক ভাষা।